জেএমবির আত্মঘাতী স্কোয়াডের 5 সদস্য ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রযুক্তি শাখার পরিচালককে আটকের দাবি র্যাবের। প্রস্তুতি ছিল যে কোনো সময় হামলার। যে কোনো সময় আত্মঘাতী হামলার জন্য তারা সক্ষম এবং ধারণা করা হচ্ছে যে এখানে নাশকতার কোনো পরিকল্পনাই তারা করছিল। জামায়াত শিবিরে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ছাত্র শিবির এরাই কালক্রমে কখনো বুঝি কখনো জেএমবি নামে জঙ্গি সন্ত্রাসের আবির্ভাব ঘটিয়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একাধিক মামলায় নিম্ন আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরা, রাষ্ট্রদ্রোহ সহ 10 মামলার জামিন। নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করেননি হাইকোর্ট, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনের ফাঁসির আদেশ, 7 জনের আমৃত্যু কারাদণ্ড। রাষ্ট্রপক্ষের সন্তোষ, আপিল করবে আসামি পক্ষ। মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতা বিরোধীরা 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। সচিবালয়ের শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এবং ট্যানারি সরানোর পর রাজধানীর হাজারীবাগকে পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ, রেড জোন হিসেবে ঘোষণা করে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা। জেএমবির আত্মঘাতী স্কোয়াডের 5 সদস্য ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রযুক্তি শাখার এক পরিচালককে আটকের দাবি করেছে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ওরফে সিফাত আইএস এর নামে দেশে চালানো 11টি জঙ্গি হামলার দায় স্বীকারকারী একটি ওয়েবসাইটের অ্যাডমিন। দেশে বিদেশে আলোচনায় আসতেই এরা আইএস এর নাম ব্যবহার করত বলে জানায় র্যাব। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক 6 জনের ডান প্রান্তের যুবক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সিফাত জঙ্গি ওয়েবসাইট আত্মামকিনের অ্যাডমিন বলে দাবি করছে র্যাব। র্যাব আরও বলছে, বাকি 5 জনের সবাই জেএমবির আত্মঘাতী টিম বা ইসাবার সদস্য। এদের মধ্যে জিয়াবুল হক জিয়া মাদারীপুরের এক শিক্ষক হত্যার জন্য প্রাথমিক নির্দেশ পেয়েছিলেন। জঙ্গি ওয়েবসাইট আত্মামকিন আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি এবং জেএমবির মিডিয়া হিসেবে কাজ করে বলেও জানিয়েছে র্যাব। তারা আরও বলছে, জেএমবি এবং এবিটি দাওলাতুল ইসলাম নামের ব্যানার ব্যবহার করে যৌথভাবে কাজ করছে। এই ব্যানারে তারা হোলি আর্টিজান সহ 11টি হামলা ও তার দায় স্বীকার করেছে বলেও জানাচ্ছে র্যাব। অ্যাডমিনে যারা কাজ করে এটার মধ্যে 3-4 জন লোক, কেউ হয়তো ফুটেজগুলি পায়, কম্পোজ করে, ভিডিও করার পরে এখানে তারা এগুলি পেস্ট করে যায় এবং নিজেরাই প্রতিটি ক্ষেত্রেই তো আমরা দেখতে পেয়েছি যারা নিজেরাই ডিক্লেয়ার করে থাকে যে এই দায়িত্ব স্বীকার করে এবং তারা এই সাইটের মাধ্যমে এই সাধারণত এগুলি করে থাকে। এটা বলেছে যে টোটাল 11টি হামলার কথা, এদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ ইতিমধ্যে যারা বিভিন্ন সময় যে সকল স্বীকৃতি তারা দিয়েছিল, নিজেরা প্রকাশ করেছিল, সম্ভবত সেগুলিই হবে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরও জানান, আটক হওয়া জেএমবির আত্মঘাতী টিমের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল। 6 জনই তারা ফ্রিমা যে বলেছি সেটার জন্যই তারা ওই পর্যন্তই গিয়েছে এবং যে কোনো সময় তাদের প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো সময় আত্মঘাতী হামলার জন্য তারা সক্ষম এবং সেই নির্দেশনাই তাদের কাছে আছে। যখন নির্দেশ আসবে তারা পরিচালনা করবে। ধারণা করা হচ্ছে যে এখানে নাশকতার কোনো পরিকল্পনাই তারা করছিল এবং সময় সুযোগ বুঝে তারা নাশকতা করবে। জঙ্গিরা স্বর্ণ চোরাচালানের মাধ্যমে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে বলেও তথ্য পেয়েছে র্যাব। থাকে ঠিকানা কি করে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবিরই এক এক সময় এক এক জঙ্গি গোষ্ঠীর নামে দেশে সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীতে জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাংলাদেশে আইএস নামে কোনো সংগঠন বা নেতার খোঁজ পায়নি বলেও জানান মন্ত্রী। ছাত্র শিবির সেটার কথা আপনার বোধহয় সবারই মনে আছে। এরাই কালক্রমে কখনো বুঝি কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কখনো আনসারুল ইসলাম, কখনো বা হামজা ব্রিগেড নামে পরিচিত হয়ে আমাদের বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসের
আবির্ভাব ঘটিয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলিকে যখন কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন, তখনই আবার শুরু হয়েছে আপনার আরেক উপদ্রব, সেটা হলো আইএস। রাষ্ট্রদ্রোহ সহ রাজধানী দারুসালাম থানায় দায়ের করা নাশকতার 10 মামলা আমলে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী 10 অক্টোবর দিন ধার্য করেন আদালত। নাশকতা, রাষ্ট্রদ্রোহিতা ও দুর্নীতির 12 মামলায় হাজিরা দিতে বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে স্লোগান দিতে থাকেন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় আর ভিড় পেরিয়ে বেগম জিয়া প্রবেশ করেন আদালত এজলাসে। শুরুতেই তার আইনজীবীরা নাশকতার 8টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। পাশাপাশি আগামী 10 অক্টোবর এ মামলাগুলোর পরবর্তী শুনানির দিনও ঠিক করা হয়। পরে একই ভবনে আলাদা বিচারক 8 সেপ্টেম্বর বড়পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিনও ঠিক করেন। মহানগর দায়রা জজ আদালত থেকে বেরিয়ে দুপুর 1:30টার দিকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়া হাজিরা দেন বিশেষ জজ আদালত 9। এ মামলায় তার আইনজীবীদের করা সময় আবেদন নাকচ করে অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। নাইকো রিসোর্সের মাধ্যম দিয়ে বাংলাদেশ সরকার এবং দেশের যে ক্ষতি সাধনের প্রক্রিয়ার সাথে বেগম খালেদা জিয়া যে জড়িত ছিলেন, সেই মামলা দীর্ঘদিন পর চার্জ শুনানি শুরু হয়েছে। প্রসিকিউশন কমিশন থেকে চার্জ প্রস্তাব করেছি এবং 16/8 পরবর্তীতে আবার শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। টিপ টিপ বৃষ্টি মাথায় করে সবশেষে বেগম খালেদা জিয়া দারুসালাম থানার আরেকটি নাশকতার মামলায় মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজিরা দেন। এ মামলায়ও জামিন পান তিনি। মামলাগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে বেগম জিয়ার আইনজীবীরা আদালত চত্বরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এগুলো সবগুলো মিথ্যা মামলা, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকার ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মিথ্যা মামলা করেছে। বেগম খালেদা সেই মামলা আদালত জামিন মঞ্জুর করেছেন, বলেছেন এই মামলাগুলোর প্রাথমিকভাবে সন্দেহ আছে দেখে ওনার জামিন আমরা জামিন। বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বরের বাইরে ভিড় করেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতেই স্বাধীনতা বিরোধীরা 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। সকালে সচিবালয়ে শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় দেশকে এগিয়ে নিতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত রক্তদান কর্মসূচি ও শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধকালীন জনপ্রশাসনে পূর্ব পাকিস্তানের প্রতি তৎকালীন শাসকদের বৈষম্যের বিষয়টি। এই পূর্ববঙ্গে বাঙালিদের তেমন কোনো অধিকারই ছিল না। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাই যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন। বর্তমান সরকার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা সমর্থন করে নাই এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা মদত দিয়েছিল এদেশে গণহত্যা চালাতে, সেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর। বিচারের পথ বন্ধ করে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা বিভিন্ন পদে আসীন করা হয়েছিল। 15 আগস্টের হত্যাকারী তাদের বিচার না করে ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। একজন খুনিকে কিভাবে পুরস্কৃত করতে পারে সেটাই আপনারা ভেবে দেখবেন। জাতির পিতা ও শহীদদের ঋণ শোধ করতে জনগণের সেবক হয়ে কাজ করার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই খালি ধ্বংস করা হয়নি, আমাদের এগিয়ে চলার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কোনো কাজ আমরা হাতে নেই না কেন, তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অনেকাংশে বর্তায়। কাজে আমি আশা করি আপনার আন্তরিকতার সাথে দেশের জন্য, মানুষের কল্যাণে যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি, এখানে আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি। এরপর রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুলশান সহ কূটনৈতিক এলাকায় বিশেষ রিকশা ও বাস সার্ভিস চালু। 10 মিনিট পরপর 2টি রুটে প্রতিদিন চলবে 20টি বাস। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান।
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। একই সঙ্গে পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনকে অগ্রহণযোগ্য ও অসম্পূর্ণ আখ্যা দিয়ে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেন আদালত। দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩রা নভেম্বর পুনরায় আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এরপর ২ দফা তদন্ত হলেও তা দায়সারা বলে অসন্তোষ জানায় আদালত। সবশেষ গত ৭ আগস্ট রাষ্ট্রপক্ষের দাখিল করা তদন্ত প্রতিবেদনের উপর শুনানি নিয়ে ১০ আগস্ট পরবর্তী আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। দুপুরে পুলিশের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তা অসম্পূর্ণ বলে আখ্যায়িত করেন আদালত। আদেশে শ্যামলকান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিষয়টির বিচারিক তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ঢাকার সিএমএম তাকে তদন্ত কার্য পরিচালনার জন্য একটা নির্দেশনা দেন। শ্যামলকান্তি ভক্তকে ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা কখনোই এই বিষয়ে তদন্ত কার্যের বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্টটা দিয়েছেন সেখানে বলেছেন কেউই দোষী না। ৩ মাস আগের ওই ঘটনার তদন্ত প্রতিবেদন ৩রা নভেম্বরের মধ্যে হাইকোর্টে দাখিল করতে ঢাকা মহানগর হাকিমকে বলা হয়। এছাড়া ৬ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আদালত। আজকে কোর্ট শুনানির পর আদেশ দিয়েছে আগামী ৩রা নভেম্বরের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকাকে, এমনকি আগামী ৬ নভেম্বর সেটা কোর্টে আবার আসবে পরবর্তী আদেশ প্রদানের জন্য। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ই মে শিক্ষক শ্যামলকান্তিকে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দেশ জুড়ে নিন্দা প্রতিবাদের ঝড় ওঠে। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সাংসদ সেলিম ওসমানের কঠোর সমালোচনা করেন, তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অন্য ৭ অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ট্রাইব্যুনাল ১-এর বিচারক আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে আপিল করবে বলে জানিয়েছে আসামি পক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। বুধবার সকাল 10:30টায় যুদ্ধাপরাধী সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলার অন্য ৬ আসামি পলাতক রয়েছেন। বেলা 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন। রায়ে অভিযুক্ত ৮ আসামির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয় বলে জানায় ট্রাইব্যুনাল। ঘোষণা করেন জাতীয় পার্টির নেতা সাখাওয়াতের মৃত্যুদণ্ড আর বিল্লাল হোসেন সহ অপর ৭ আসামির আমৃত্যু কারাদণ্ডের রায়। সাখাওয়াত হোসেনকে ৪৫ বৎসরের জেল এবং বাকি ২টি অভিযোগে তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। বাকি ৭ জনের আমৃত্যু জেল এবং আরো বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করা হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকেও এই রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে এসব অপরাধীকে মানবতার শত্রু হিসেবে উল্লেখ করেন আদালত। আজকে যে ৮ জনের বিরুদ্ধে রায় দেওয়া হলো, তারা যে ধরনের অপরাধ করেছেন, শুধু তারাই নন, যারাই এই ধরনের অপরাধ করেছেন ১৯৭১ সালে, তারা সকলেই মানবতার শত্রু। শুধু এই মামলায় না, অন্যান্য বিষয়ে অন্যান্য মামলায় যে পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আরো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। এদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন সাখাওয়াতের আইনজীবী। কথা বলে এবং পুরো জাজমেন্ট পড়ে আমরা সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আমরা আশা করছি সেখানে ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে আসামিগণ খালাস পাবে। রায়কে ঘিরে পুরো ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর এই রায়ের মাধ্যমে এখন পর্যন্ত ২৬তম রায় ঘোষণা শেষ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কূটনৈতিক এলাকার নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি নাগরিক দুর্ভোগ কমাতে রাজধানীর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় বিশেষ বাস ও রিকশা সার্ভিস চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত 10 মিনিট পর পর চক্রাকারে চলবে 20টি বাস। আর নির্ধারিত ভাড়ায় স্বল্প দূরত্বে চলাচলের জন্য মোড়ে মোড়ে থাকবে বিশেষ রঙের 500 রিকশা। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তায় করণীয় সম্পর্কে সব রিকশা ও বাস চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা উত্তরের মেয়র তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞার ঘটনায় ভোগান্তি এড়াতে সম্প্রতি বিশেষ বাস ও রিকশা চালুর ঘোষণা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে গুলশান 1 পুলিশ প্লাজা চত্বরে আনুষ্ঠানিকভাবে ঢাকা চাকা নামের বিশেষ সেই বাস ও রিকশা সার্ভিসের উদ্বোধন করা হয়। পুলিশ প্লাজা থেকে গুলশান 2 এবং কাকলী থেকে নতুন বাজার পর্যন্ত চক্রাকারে চলবে শীতাতপ নিয়ন্ত্রিত 20টি বাস। আর স্বল্প দূরত্বে নির্ধারিত ভাড়ায় চলাচলের জন্য মোড়ে মোড়ে থাকবে বিশেষ রঙের এরকম 500 রিকশা। কূটনৈতিক এলাকার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বহির্যান চলাচলে নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে ওই সময় জানান বক্তারা। এই মুহূর্তে 20টি বাস চালু করতে যাচ্ছি, 40টি বাস আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা আরো বেশি বাস নামাবো। 500 রিকশা এই এলাকায় ড্রাইভার যারা এই রিকশাগুলো চালাবেন, অ্যাসোসিয়েশনগুলোই তাদের উদ্যোগে এক ধরনের ট্রেনিং দিচ্ছেন। সেই ট্রেনিং সিকিউরিটি ট্রেনিং। এই রিকশাগুলো শুধু এই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাইরের থেকে কোনো রিকশা এখানে প্রবেশ করবে না। নজরদারিতে রাখবো যাতে যানবাহন চলাচলে কোনো রকম অসুবিধা না হয়। বিশেষ এই উদ্যোগ নেওয়া হলেও নাগরিকদের নিরাপত্তায় আগের মতোই চলমান থাকবে তল্লাশি ও পুলিশি টহল। এই ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিরাপত্তা আস্থা কিভাবে বাড়ানো যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি। সামাজিক বিপ্লবের মাধ্যমে এই জঙ্গিদের বিরুদ্ধে একটা মেসেজ দেওয়া, যা বাংলাদেশ জঙ্গিদের কোনো আস্থা কোনো বিস্তার হবে না। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত নজরদারিরও তাগিদ দিয়েছেন তারা। পরিবেশটা যদি থাকে এবং বাসগুলো ভালোভাবে মেনটেনেন্স হয়, আমরা উঠবো। এই স্ট্যান্ডার্ডটা যদি আগামীতেও চালু রাখা যায় তাহলে এটা ভালো কাজ দিবে। প্রতি 10 মিনিট পর পর নির্দিষ্ট স্টপেজ ছেড়ে যাওয়া শীতাতপ নিয়ন্ত্রিত এসব বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি মাত্র 15 টাকা। আর দূরত্ব ভেদে 4 এলাকায় রিকশা ভাড়া ঠিক করা হয়েছে 15 থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পূজারের ঢলে বেশ ভেসে আসা দলছুট বন্য হাতিটি 14 দিন পর উঠে এসেছে ডাঙায়। জামালপুর থেকে উদ্ধারে কাজ করছে কক্সবাজারের বিশেষজ্ঞ দল। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবনের পরিবেশ ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। এ সময় তারা অভিযোগ করেন জনমত উপেক্ষা করে সুন্দরবনে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সরকার। যে উন্নয়ন মানুষ চায় না, যে উন্নয়ন জনগণ মানবে না, সেটি কখনোই টেকসই উন্নয়ন হবে না। কাজে সরকারের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, রামপালের মতন একটি প্রকৃতি বিধ্বংসী একেবারে উন্নয়ন হবে না এমন প্রকল্প থেকে সরে আসুন। আগের যে টেকনোলজি সেটা ছিল সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, এখন হয়ে গেছে বলছে যে আমরা আলট্রা ক্রিটিক্যাল টেকনোলজি নিব। তাহলে নিশ্চয়ই কস্টিং ডিফারেন্ট হবে। তাহলে নিউ কস্টিং এ কি রেট অফ রিটার্ন, কি প্রাইস, এগুলো তো সরকারের বলা উচিত। পুরো প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা বিরাজ করছে। এই ধরনের প্রকল্প প্রণয়ন প্রক্রিয়ার যে পূর্ব শর্তগুলো আছে, যেগুলি ইতিমধ্যে বলা হয়েছে, সেগুলোকে অবজ্ঞা করে, অবহেলা করে এবং পদদলিত করে কিন্তু এই প্রকল্প অগ্রসর হওয়া হচ্ছে। প্রকল্পটির কোনো পর্যায়ে ন্যূনতম জনমত বা মানবাধিকার বিষয়টিকে কখনো বিবেচনায় নেওয়া হয়নি। সুন্দরবন ধ্বংস করে এই রামপাল প্রকল্প নির্মাণ প্রশ্নে বাংলাদেশ ও ভারত সরকারের অনমনীয় অযৌক্তিক অবস্থান দুই দেশ ও সারা বিশ্ব সকল সচেতন ও যুক্তিবান মানুষের জন্যই একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাজার বছরের পরিপূর্ণতায় যে অনন্য সুন্দরবন তৈরি হয়েছে, তাকে সম্পদ ও পরিবেশ বিনাশী কোনো কর্মকাণ্ড দ্বারা যাতে বিনষ্ট করা না হয় সে বিষয়টি দুই দেশের সরকারকে বিবেচনা করতে হবে, কারণ এটি তাদের দায়িত্ব, এটি সময়ের দাবি, দেশবাসীর দাবি, সারা বিশ্বের দাবি। ক্রিকেটের খবর নির্দিষ্ট কোনো ফরম্যাটে নয়, টি20, ওডিআই কিংবা লঙ্গার ভার্সন সব ফরম্যাটেই সফল হতে চান উইকেট কিপার ব্যাটসম্যান মিথুন আলী। জাতীয় দলে যে কোনো পজিশনেই ব্যাট করতে প্রস্তুত মিথুন। তবে ওয়ানডে ক্রিকেটে 3 নম্বর আর টেস্টে 5 নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। উইকেট কিপিং আর ব্যাটিংয়ের অনুশীলন সমান তালে চালালেও ব্যাটিংয়ে উন্নতির দিকেই বেশি নজর দিচ্ছেন মিথুন।
অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমি উইকেট কিপার ব্যাটসম্যান দুইটাই করি। সো টিমের যখন যেটা প্রয়োজন হবে, পাশাপাশি আমি ফিল্ডিংটাও ইমপ্রুভ করার চেষ্টা করছি। আসলে ক্যারিয়ারে দেখেন সব জায়গায় খেলতে হয়, তো ওর মধ্যে কিছু জায়গা থাকে যেখানে সাকসেস বেশি আসে। তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু চাই যে যেখানে সাকসেস বেশি পাচ্ছি আমি সেখানেই খেলি। যেমন অবশ্যই আমারও ক্যারিয়ার অনেকদিন ক্রিকেট খেলছি, ডোমেস্টিক খেলছি, ইন্টারন্যাশনালে যদিও কম, তারপরেও আমারও তো একটা কমফোর্টেবল জায়গা আছে। কিন্তু আমি যদি ওইটা চিন্তা করে বসে থাকি তাহলে আমার নিজেরই ক্ষতি। বদলে যাবে রাজধানীর হাজারীবাগের চিত্র। ট্যানারির বর্জ্য, দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর এলাকা হিসেবে পরিচিত হাজারীবাগ পরিণত হবে পরিকল্পিত, সাজানো গোছানো, পরিপূর্ণ এক আবাসিক এলাকায়। এরই মধ্যে এই এলাকাকে রেড জোন ঘোষণা করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সব ধরনের নির্মাণ কাজের উপর। বন্ধ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া ও নবায়ন। চামড়ার কারখানা সাভারে স্থানান্তরের পরপরই শুরু হবে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কি থাকছে সেই পরিকল্পনায়, এরই পুরোটা থাকছে সাজিদ রাজুর রিপোর্টে। 70-এর দশক থেকে একটু একটু করে গড়ে ওঠে হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু তখন কি কেউ জানতো শিল্প বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দূষণ? তবে আসার কথা দেরিতে হলেও টনক নড়েছে। সাভারে স্থানান্তরের কাজ শুরু হয়েছে ট্যানারি শিল্প। এই প্রক্রিয়া শেষেই শুরু হবে পুরো এলাকার পুনর্গঠন কাজ। উদ্ধার করা হবে দখল হওয়া খাল, বন্ধ হবে নদী দূষণ। স্থানীয়দের দাবি কাগুজে নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিশ্চিত করতে হবে পুরো পরিকল্পনা। কমিউনিটি সেন্টার চাই, হাসপাতাল চাই, স্কুল কলেজ চাই। ট্যানারির এখানে সর্বোচ্চ 100 একর জায়গা আছে। এই জায়গাটাকে আপনি আবাসিক এলাকা করে আশপাশ যদি আপনি কমার্শিয়াল থেকে যায়, তাহলে ওইটার কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে ওই সংস্পর্শটা আসবে। নগর পরিকল্পনাবিদের পরামর্শ, স্থানীয়দের সম্পৃক্ত করে করতে হবে ড্যাপের পূর্ণ বাস্তবায়ন। ক্ষুদ্র শিল্প অঞ্চল সদরঘাট থেকে গড়ে উঠেছে, তাকেও একটা পরিশীলিতভাবে শিল্পাঞ্চল ঘোষণা করা, কালেকটিভ ইটিপির মাধ্যমে শিল্প পরিচালনা করার সুযোগ দেওয়া এবং বাদবাকি জায়গাটুকু পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে ঘোষণা করা। পরিকল্পনা বাস্তবায়নে গণপূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কাজ করছে বলে জানালেন মন্ত্রী। পরিকল্পনা থাকলে সবকিছু সুন্দর হয়। ভালো একটা আবাসিক এলাকা করা, এটা রাজুকই করা সম্ভব। রাজুকের বদনাম আছে, লেট হয়, এটা ঠিক আছে, আই এগ্রি, বাট আই এম ট্রাইং টু এক্সপেডিট দ্য থিংস। রাজধানীর আবাসিক নামধারী অনেক এলাকায় এখন বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র। আবাসিকের বৈশিষ্ট্য হারিয়ে সেগুলো আধা আবাসিক আধা বাণিজ্যিকের এক মিশ্র এলাকায় পরিণত হয়েছে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, ক্ষুদ্র শিল্পকে সঙ্গে নিয়ে রূপান্তরিত হাজারীবাগ তাদের কাঙ্ক্ষিত সেই আবাসিক রূপ পাবে তো? সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নেমে যাওয়ায় ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা হাতিটি ডাঙায় উঠে এসেছে। এদিকে হাতি উদ্ধারে জামালপুরের সরিষাবাড়ি পৌঁছেছে কক্সবাজারের বিশেষজ্ঞ দলটি। গত 14 দিন ধরে বিভিন্ন বিলে অবস্থান করলেও বুধবার সকালে উপজেলার ধারাবর্ষা এলাকার মাঠে ওঠে হাতিটি। এরপর থেকে মাঠে ঘুরে ঘুরে খাবার খেতে দেখা গেছে তাকে। তবে হাতির তাণ্ডব নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এদিকে হাতিটি উদ্ধারে কক্সবাজার বন্যপ্রাণী বিভাগের সহকারী ভেটেরিনারি সার্জন ডক্টর মুস্তাফিজুর রহমান সরিষাবাড়ি পৌঁছান। চেতনানাশক প্লাস্টিক ড্রাগ ফায়ার ব্যর্থ হওয়ায় আগামীকাল মেডাল ড্রাগ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে নতুন উদ্ধারকারী দলটি। 26 জুন আসামের শিংমারি পাহাড় থেকে দলছুট হয়ে উজানের পানিতে ভেসে আসা হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের নয়াচরে। পরে সিরাজগঞ্জ হয়ে জামালপুরের বিলে আটকা পড়ে এই বন্যপ্রাণীটি। রিও অলিম্পিকের খবর। সাঁতারে পুরুষদের 200 মিটার বাটারফ্লাইয়ে ঝড় তুলে নিজের ক্যারিয়ারের 21তম স্বর্ণ জিতলেন মাইকেল ফেলপস। এছাড়া একই দিনে পুরুষদের 4x200 মিটার ফ্রি স্টাইল রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জেতেন এই জলমানব। এছাড়া নারীদের 63 কেজি ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড গড়েছেন চীনের দেংওই। রিও অলিম্পিকে চতুর্থ দিনের আরও বিভিন্ন ইভেন্টের ফলাফল নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। রিও অলিম্পিকের দ্বিতীয় দিনে সতীর্থদের নিয়ে 4x100 মিটার ফ্রি স্টাইলে নিজের ক্যারিয়ারের 19তম স্বর্ণ লুফে নিয়েছিলেন মাইকেল ফেলপস। চতুর্থ দিনে ক্যারিয়ারের 20তম স্বর্ণ জয়ের পুরো আত্মবিশ্বাসী ছিল এই মার্কিন জলদানবের। ব্যাস, যেমন চিন্তা তেমন কাজ। পুলে ঝড় তুলে পুরুষদের 200 মিটার বাটারফ্লাইয়ে 1 মিনিট 53.40 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন জাপানের সাকাই এবং 1 মিনিট 53.60 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির তামাস কেন্দেরেসি। একই দিনে নিজের 21তম অলিম্পিক স্বর্ণ নিজের করে নেন মাইকেল ফেলপস। 4x200 মিটার ফ্রি স্টাইল রিলেতে 7 মিনিট 0.66 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে ফেলপসের যুক্তরাষ্ট্র।
এদিকে নারীদের 200 মিটার ফ্রি স্টাইলেও আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। 1 মিনিট 53.70 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন লেডেকি। পেছনে ফেলেছেন সুইডেনের সারা জোস্ট্রমকে। 1 মিনিট 54.10 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন সারা, আর 1 মিনিট 54.90 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাকলন। এদিকে রিও অলিম্পিকের চতুর্থ দিনে মেয়েদের 63 কেজি ভারোত্তোলনে হয়েছে বিশ্ব রেকর্ড। নিজের আগের রেকর্ড ভেঙে এই ইভেন্টে 115 ও 147 মোট 262 কেজি ওয়েট রেঞ্জ করে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন চীনের দেং ওয়েই। এদিকে রিও অলিম্পিকের চতুর্থ দিনে প্রথম স্বর্ণ জিতেছে অলিম্পিকের জন্মভূমি গ্রিস। নারীদের শুটিংয়ে 25 মিটার পিস্তলে আন্না কোরাকারির হাত ধরে এসেছে এবারের অলিম্পিকে গ্রিসের প্রথম স্বর্ণ। জার্মানির মনিকা কার্শকে হারিয়ে এই স্বর্ণ জেতেন কোরাকাকি। ফারজানা মুমু, সময় সংবাদ। রিও অলিম্পিকে সেরা 32-এ যাবার লড়াইয়ে আবারও মাঠে নামছেন বাংলাদেশের নারী আর্চার শ্যামলী রায়। আর প্রতিপক্ষ মেক্সিকোর গ্যাব্রিয়েল বায়ারদোর। বাংলাদেশ সময় আজ রাত 12:39 খেলবেন তিনি। গেল শুক্রবার বাছাই পর্বে রিকার্ড বো ইভেন্টে মোট 64 জন প্রতিযোগীর মধ্যে 600 পয়েন্ট নিয়ে শ্যামলীর অবস্থান 53তম। 669 পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে ছিলেন দক্ষিণ কোরিয়ার চই মেসুন। সেরা 32-এ যাবার লড়াইয়ে শ্যামলী মুখোমুখি হবেন র্যাঙ্কিং রাউন্ডে 12তম হওয়া মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ারদোর। র্যাঙ্কিং রাউন্ডে এই মেক্সিকানের স্কোর ছিল 648। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 2টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক জয় করেছেন এই আর্চার। সেরা 32-এ যেতে হলে রাউন্ডে শ্যামলীকে হারাতেই হবে গ্যাব্রিয়েলাকে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেএমবির আত্মঘাতী স্কোয়াডের 5 সদস্য ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রযুক্তি শাখার পরিচালক আটক। বিভিন্ন নামে কর্মকাণ্ড চালাচ্ছে জামাত শিবির, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক মামলায় নিম্ন আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরা, রাষ্ট্রদ্রোহ সহ 10 মামলায় জামিন। 71-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির নেতা সাকওয়াত হোসেনের ফাঁসির আদেশ। 7 জনের আমৃত্যু কারাদণ্ড, রাষ্ট্রপক্ষের সন্তোষ, আপিল করবে আসামি পক্ষ। মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতা বিরোধীরা 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। সচিবালয়ে শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এবং নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।